হ্যালো এভরিওয়ান, আমরা ক্লাস 10-এর যে ফিজিক্যাল সায়েন্স রয়েছে সেই ফিজিক্যাল সায়েন্সের যে প্রথম যে চ্যাপ্টার রয়েছে যার নাম কি পরিবেশের জন্য ভাবনা। এই চ্যাপ্টারে আমরা এর আগে 3টে লেকচার কমপ্লিট করেছি, আজ লেকচার নাম্বার 4। তো দেখো, আজ আমরা কোন টপিক স্টার্ট করব তার আগের দিনে একটু রিভাইজ করে দিই। এর আগে আমরা কি পড়েছি সেখান থেকে একটু কানেক্ট করার চেষ্টা করছি। দেখো, আমরা ওজোন গ্যাস সম্পর্কে পড়েছি, ওজোন গ্যাস কিভাবে ধ্বংস হয় সেগুলো পড়েছি। তার মধ্যে ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী কে কে দায়ী? এক তো নাইট্রোজেনের অক্সাইড রয়েছে, নাইট্রোজেনের অক্সাইড, আর কি ক্লোরোফ্লোরোকার্বন আর হ্যালোজেন যৌগসমূহ। তো দেখো, নাইট্রোজেনের অক্সাইড আমরা 5টা অক্সাইডের নাম পড়েছি, তার ডিটেলসে পড়েছি। আজ আমরা কি পড়বো? আজ আমরা ক্লোরোফ্লোরোকার্বন পড়বো। আজকের তাহলে টপিক কি হবে? ক্লোরোফ্লোরোকার্বন। দেখো, তো আজকের টপিক হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। কয়লা ইউকার রাউকার ক্লোরোফ্লোরোকার্বন, ক্লোরোফ্লোরোকার্বন। ক্লোরোফ্লোরোকার্বনের মধ্যে কি আসবে? সিএফসি আসবে। ক্লোরোফ্লোরোকার্বনের মধ্যে কি আসবে? সিএফসি আসবে। তো দেখো, ক্লোরোফ্লোরোকার্বনের মধ্যে আসবে সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। এবার সিএফসির মধ্যে দেখো, উদাহরণ যদি দিই, এই ক্লোরোফ্লোরোকার্বনের উদাহরণ কি কি রয়েছে? উদাহরণ রয়েছে CFCl3, CFCl3 এর নাম কি? ফেওয়ান 11। এর নাম কি? ফেওয়ান, কয়কার উন্তুষ্ট দন্তের ন, ফেওয়ান 11, এটাকে বলে ফেওয়ান 11, CFCl3। এবং আর একটা রয়েছে, দেখো দুটোই আমাদের সিলেবাসে রয়েছে, আর একটা কি রয়েছে? CF2Cl2, এর নাম কি? ফেওয়ান 12, এর নাম হচ্ছে ফেওয়ান 12, এটার নাম হচ্ছে ফেওয়ান 12। তো দেখো, যে ক্লোরোফ্লোরোকার্বন রয়েছে তার দুটো ভাগ, দুটো এক্সাম্পল রয়েছে, একটা সিএফসি, একটা CFCl3 আর একটা কি CF2Cl2। এর গঠনটা যদি দেখো, দেখো এটার গঠন যদি দেখো, এখানে দেখো সির সঙ্গে কটা ক্লোরিন রয়েছে? 3টে ক্লোরিন রয়েছে। তাহলে 3টে ক্লোরিন, এ একটা ক্লোরিন, এ একটা ক্লোরিন, এ একটা ক্লোরিন, আর সঙ্গে কি থাকবে? এফ। এর গঠনটা যদি দেখো, দেখো কার্বন এখানে, এ একটা ক্লোরিন থাকবে, এ একটা ক্লোরিন থাকবে, একটা এফ থাকবে, আর একটাও ওপরে যাবে। এটা এটা sp3 হাইব্রিডাইজ, এটাও sp3। এগুলো জানার দরকার নেই, এগুলো উঁচু ক্লাসের, খালি গঠনটা মনে রাখো আর উদাহরণ। CFCl3 আর কি CF2Cl2, CF2Cl2 নাম কি? ফেওয়ান 112, ফেওয়ান 12, আর হচ্ছে CFCl3 নাম কি? ফেওয়ান 11। তো দেখো উৎস, এবার প্রথম এর টপিক দেখো এবার ক্লোরোফ্লোরোকার্বনের। তাহলে উৎসটা দেখো, CFC ক্লোরোফ্লোরোকার্বনের উৎস। আমরা প্রত্যেকটা উৎস পড়েছি, এটার উৎস পড়বো। উৎস দেখো, 1 নম্বর কি লিখতে পারি? 1 নম্বর বলতে পারি ফ্রিজ, খরফলা অশ্বী বর্গীর জ। ফ্রিজ রয়েছে, কমা এয়ার কন্ডিশনার, এ উন্তুস্তয়াকার র, এয়ার কন্ডিশনার, এয়ার কন্ডিশনার মেশিন। 2 নাম্বার, 2 নাম্বার কি লিখতে পারি? দেখো 2 নাম্বার আমরা বলতে পারি সুগন্ধি স্প্রে। 3 নম্বর দেখো কি বলতে পারি? ফোম তৈরি সময়, ফোম তৈরির সময়, ফৌকার ম, ফোম তৈরির সময় CFC ব্যবহৃত হয়। তাহলে উৎসের মধ্যে কি কি দেখো? ফ্রিজ আছে, এয়ার কন্ডিশনে CFC ব্যবহৃত হয়, সুগন্ধি স্প্রে, যে বিভিন্ন সেন্টের বোতলগুলো রয়েছে, সেন্ট যেগুলো ইউজ করা হয় সেখানেও CFC ইউজ করা হয়, সুগন্ধি স্প্রে। আর একটা রয়েছে দেখো, আর একটা আমরা লিখে নিই এখানে,
আর একটা উৎসের মধ্যে কি লিখতে পারি দেখো, বিভিন্ন ইলেকট্রনিক বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি পরিষ্কারক রূপে পরিষ্কারক রূপে সিএফসি ব্যবহৃত হয়। এগুলো হচ্ছে সিএফসির উৎস। ব্যবহৃত হয়। সিএফসির উৎস হয়ে গেছে। এবার দেখো এর ভূমিকা, কিভাবে ওজোন গ্যাস ধ্বংস করে এগুলো। কার ভূমিকা হচ্ছে সিএফসির ভূমিকা। কি দেখো কি বলতে পারি, অতিবেগুনি রশ্মির প্রভাবে পরফলা ভয়াকার বয়কার। অতিবেগুনি রশ্মির প্রভাবে সিএফসি মানে ক্লোরোফ্লোরোকার্বন বিয়োজিত হয়ে সক্রিয় ক্লোরিন, কয়লা ওকার রয়সি দন্তের ন, সক্রিয় ক্লোরিন পরমাণু বা কয়লা ওকার রয়সি দন্তের ন, ক্লোরিন মুক্ত ময়সুকয়তাই, ক্লোরিন মুক্ত মূলক মুক্ত মূলকে পরিণত হয়। এর মানে কি, আমরা উদাহরণে কি নিয়েছি, CFCl3 ক্লোরোফ্লোরোকার্বন রয়েছে, ক্লোরোফ্লোরোকার্বন। এর ওপরে কি থাকবে, ইউভি রশ্মি আসবে, ইউভি রশ্মি আসবে। রশ্মি এসে কি তৈরি করবে দেখো, এখানে সিএল কটা রয়েছে, 3টে, তাহলে একটা সিএল আলাদা হবে, এর মাথায় ডট আসবে, এটাকে বলে মুক্তমূলক বা ফ্রি রেডিকেল। এর প্লাস দিয়ে কি থাকবে, CFCl2 কটা ছিল এখানে, 3টে ছিল, একটা এখানে এসছে, এখানে একটা, আর এর মাথায় একটা ডট। এই ফ্রি রেডিকেলটা কিভাবে তৈরি হচ্ছে দেখো, এর জন্য আমি একটা আলাদা এক্সট্রা স্লাইড নিচ্ছি, নিয়ে এখানে বলছি। মনে করো এ আর বি, এ একটা বন্ড রয়েছে, এ একটা বন্ধনী রয়েছে, একটা বন্ধনী মানে কটা ইলেকট্রন রয়েছে, দুটো। এ একটা দাগ মানে কটা ইলেকট্রন, দুটো, এর একটা ইলেকট্রন, এর একটা ইলেকট্রন। যখন এই বন্ডটা ব্রেক হবে মানে এই বন্ডটা যখন ভাঙবে, তখন এর যে ইলেকট্রন ছিল সেই ইলেকট্রন এ নিয়ে নেবে, তাহলে কি করতে পারি দেখো, এর মাথায় ডট প্লাস বি এর মাথায় ডট, এটাকেই কি বলে, ফ্রি রেডিকেল বা মুক্তমূলক। তাহলে এখানে মুক্তমূলকের নাম কি হবে, মুক্তমূলকের নাম এ আর বি, এটাকে কি বলে, ফ্রি রেডিকেল। সেম জিনিস ওখানে করেছে দেখো, CFCl3 ছিল, এর যে ইলেকট্রন সিএল এর সঙ্গে বন্ড করেছে, তাই সিএল একটা নেবে, আর CFCl2 একটা নিয়েছে এটা। এবার দেখো পরে নেক্সটে কি করতে পারি আমরা, যে CFCl2 রয়েছে, CF2Cl2 না, ওটা ছিল CF2Cl2, এটা ছিল, হ্যাঁ আরেকটা ছিল দেখো CF2Cl2। এর ওপরে যখন ইউভি রশ্মি পড়বে বা রেস পড়বে, ইউভি রেস পড়বে, কি হবে তখন, এটা ভেঙে কি তৈরি করবে, Cl ডট তৈরি করবে, এটাকে ফ্রি রেডিকেল বা মুক্তমূলক বলে।
আর সঙ্গে কি থাকবে CF2Cl এর মাথায় ডট। এই ফ্রি রেডিকেল গুলো এবার কি করবে দেখো, এই সক্রিয়, পরের পয়েন্টটা পরে কি লিখতে পারি দেখো, এই সক্রিয় ক্লোরিন পরমাণু এই সক্রিয় ক্লোরিন পরমাণু O3 গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে O3 গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে O2 এবং ক্লোরিন মনোক্সাইড মহাদন্তের নয়কার দন্তের সয়কয় আকার হস্যই ড মনোক্সাইড, যার সংকেত কি ClO, ক্লোরিন মনোক্সাইড উৎপন্ন করে। দেখো এই রিঅ্যাকশনটা কি, Cl এটা ফ্রি রেডিকেল ছিল, এর মাথায় ডট, এটাকেই কি বলছে সক্রিয় ক্লোরিন পরমাণু বা ফ্রি রেডিকেল অথবা মুক্তমূলক। এর সঙ্গে O3 ওজোন লেয়ার মানে ওজোন গ্যাস, ওজোন লেয়ারেই তো ওজোন গ্যাস থাকবে, এটা বিক্রিয়া করে কি তৈরি করবে ClO, এর নাম কি ক্লোরিন মনোক্সাইড, এটার নাম কি ক্লোরিন মনোক্সাইড, কয়লা ওকার রয়সি দন্তের ন ক্লোরিন মনোক্সাইড প্লাস এর সঙ্গে কি তৈরি করবে অক্সিজেন, এর সঙ্গে কি তৈরি করেছে অক্সিজেন। এবারে দেখো এরপরে কি লিখতে পারি, এই ক্লোরিন মনোক্সাইড এই ক্লোরিন মনোক্সাইড ব্র্যাকেটে কি ClO, এই ক্লোরিন মনোক্সাইড O3 গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে O3 গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে O2 এবং সক্রিয় ক্লোরিন পরমাণু কয়লা ওকার রয়সি দন্তের ন ক্লোরিন পরমাণু উৎপন্ন করে। সক্রিয় ক্লোরিন পরমাণু উৎপন্ন করে। এই রিঅ্যাকশনটা কি হবে দেখো, আমরা একটা স্লাইড নিয়ে নিচ্ছি, ক্লোরিন মনোক্সাইডের সংকেত কি ClO, এর সঙ্গে কে বিক্রিয়া করবে ওজোন গ্যাস, বিক্রিয়া করে কি তৈরি করবে 2O2 অক্সিজেন গ্যাস প্লাস Cl ডট, এটা হচ্ছে ক্লোরিন মুক্তমূলক তৈরি করবে। এরপরে দেখো কি লিখতে পারি, এইভাবে প্রক্রিয়াটি চক্রাকারে চলতে থাকে, যার ফলে ওজোন স্তর
ক্রমশ বানান দেখো ঠিক করে দিই এখানে। যার ফলে ওজোন স্তর ক্রমশ মহাতালবস্য ক্রমশ পাতলা হয়ে যাচ্ছে, ক্রমশ পাতলা হয়ে যাচ্ছে। জয়াকার ছয় ছয় একার যাচ্ছে, ক্রমশ পাতলা হয়ে যাচ্ছে। যাচ্ছে বানানটা ঠিক করতে হবে দেখো। ক্রমশ পাতলা হয়ে, ক্রমশ পাতলা হয়ে যাচ্ছে। তো ক্লোরিনের ভূমিকা মানে সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বনের ভূমিকা শেষ হয়ে গেছে। এরপরে আমরা কি পড়বো? হ্যালোন। হ্যালোন যৌগ। এর পরের টপিকটা দেখো, হ্যালোন যৌগ বা হ্যালোন কার্বনের উৎস। আগে হ্যালোন যৌগ বলে হ্যালোন যৌগ কোনগুলো সেটা একটু বুঝে নাও দেখো। হ্যালোন যৌগ বা হ্যালোন কার্বন, হ্যালোন কার্বন কয়েকার বয়রেব দন্তের ন হ্যালোন কার্বন। দেখো হ্যালোজেন যৌগ কোনগুলো? হ্যালোজেন যৌগ যে পিরিয়ডিক টেবিল রয়েছে মানে পর্যায় সারণী রয়েছে, সেই পর্যায় সারণীর 17 নম্বর শ্রেণীতে, কত নাম্বার? 17 নং শ্রেণীতে, 17 নং শ্রেণীতে কি থাকে? ফ্লোরিন থাকে, ক্লোরিন থাকে, ব্রোমিন থাকে, আয়োডিন থাকে আর অ্যাস্টাটিন থাকে। এই অ্যাস্টাটিনটা কি? রেডিও অ্যাক্টিভ মানে তেজস্ক্রিয় মৌল। এটা কি? রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয় মৌল, রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয় মৌল। এর জন্য এটা বাদ দিয়ে আমরা কোনটা নিচ্ছি? এই পাঁচটা। এই পাঁচটা কি বলে? এই পাঁচটাকে হ্যালোজেন মৌল বলে। এই হ্যালোজেন মৌলগুলো দ্বারা অন্য কোনো মৌলর সঙ্গে মিলে যে যে যৌগ তৈরি করবে তাদের কি বলবো? হ্যালোন যৌগ। বা যখন এদের কার্বনের সঙ্গে তৈরি হবে তখন তাকে কি বলবো? হ্যালোন কার্বন বলবো। যেমন উদাহরণ দেখো, এর উদাহরণ দেখো, দু একটা উদাহরণ রয়েছে হ্যালোন যৌগের। হ্যালোন যৌগের উদাহরণ আমরা কি বলতে পারি দেখো? CF2 Br Cl। এখানে দেখো কার্বন আছে, Br আছে, আবার Cl আছে, F2 আছে, মানে কার্বনের সঙ্গে তৈরি হয়েছে, এজন্য হ্যালোন কার্বন নাম বলছি। কমা দিয়ে আর কি লিখতে পারি? CF3 Br। এই কটা উদাহরণ মনে রাখতে হবে। এবারের উৎস, হ্যালোন হ্যালোন যৌগ বা হ্যালোন কার্বনের উৎস দেখো। উৎস মানে কোথা থেকে এটা উৎপন্ন হয়। হ্যালোন যৌগ বা হ্যালোন কার্বনের উৎস, কার্বনের উৎস। এর উৎসের মধ্যে একটা ইম্পর্টেন্ট রয়েছে, আমরা একটাই পড়বো, সেটা কি? অগ্নি নির্বাপক যন্ত্রে ব্যবহৃত হয়। অগ্নি নির্বাপক যন্ত্রে ব্যবহৃত হয়। অগ্নি নির্বাপক মানে কি? যেসব যন্ত্র দ্বারা কি হয়? অগ্নিকে নেভানো হয়। যে অগ্নিকে নেভানোর জন্য যে গ্যাসগুলো ইউজ করা হয় তার মধ্যে কি থাকে? এই হ্যালোন যৌগ থাকে। তার মধ্যে কি থাকে? হ্যালোন যৌগ থাকে। এবার দেখো এর ভূমিকা। এর ভূমিকার জন্য আমরা একটা স্লাইড নিয়ে নিচ্ছি, নতুন স্লাইড। এবার আমরা কি দেখব? হ্যালোন যৌগগুলি ওজোন স্তরকে কিভাবে ধ্বংস করছে, মানে হ্যালোন যৌগগুলি ওজোন স্তরকে কিভাবে ধ্বংস করছে দেখবো, মানে ভূমিকা দেখবো, হ্যালোন যৌগগুলির ভূমিকা। তাহলে ওজোন স্তর ধ্বংসে হ্যালোন যৌগগুলির ভূমিকা, তো আমরা ভূমিকা হেডিং করছি। তো ভূমিকা দেখো কি লিখতে পারি? হ্যালোন যৌগগুলি, হ্যালোন যৌগগুলি কিন্তু যৌকার গ, যৌগগুলি, হ্যালোন যৌগগুলি ওজোন স্তর, ওজোন স্তর ধ্বংসের, ওজোন স্তর ধ্বংসের জন্য, ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী, ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী।
কিভাবে দেয় দেখো, হ্যালোন যৌগগুলি ইউভি মানে অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রশ্মি, অতিবেগুনি রশ্মি দ্বারা দৈব আকার দ্বারা বিয়োজিত হয়ে, অতিবেগুনি রশ্মি দ্বারা বিয়োজিত হয়ে মুক্ত মূলক মুক্তমূলক উৎপন্ন করে, এই মুক্তমূলকগুলি O3 অণুকে ভেঙে দেয়। দেখো কি লিখতে পারি, ভুল হলো, মুক্তমূলকের এটা লেখা সংকেতটা কি হবে, CF3Br। আমরা এর আগে এক্সাম্পলে দেখেছি। কি লিখতে পারি, CF3Br, এটার নাম কি CF3Br। এই CF3Br এর উপরে যখন ইউভি রশ্মি পড়বে তখন কি তৈরি হবে, CF3 ডট প্লাস Br ডট। পরে কি হবে, এই O3 রয়েছে, ওই O3 কার সঙ্গে যুক্ত হবে, এই যে Br যে রেডিকেল তৈরি হয়েছে বা মুক্তমূলক তৈরি হচ্ছে তার সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করবে, এটা ভেঙে গিয়ে অক্সিজেন তৈরি হবে আর সঙ্গে OBr ডট তৈরি হবে বা রেডিকেল। পরে আবার কি করবে, এই যে ওজোন গ্যাস রয়েছে O3 গ্যাস, এই O3 গ্যাসের সঙ্গে OBr যুক্ত হবে, OBr ডট যুক্ত হয়ে কি তৈরি করবে, 2O2 প্লাস Br ডট। এরপরে দেখো কি লিখতে পারি, এর জন্য আমরা একটা স্লাইড নিয়ে নেব। এরপরে আমরা একটা স্লাইড নিয়ে নিচ্ছি। এরপরে দেখো যে ফেওয়ান কোনটাকে বলেছিলাম আমরা জানি, ফেওয়ান 1 ছিল আর 1 2 ছিল। ফেওয়ান বা হ্যালোন যৌগগুলি টোপোস্ফিয়ারে পৌকার দন্তের শয়ফয়স্যি অন্তুস্তয়াকার টোপোস্ফিয়ারে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। অবদন্ত শয়থয় আকার অন্তুস্ত অবস্থায়, একটা একার বেশি হয়ে গেছে, নিষ্ক্রিয় অবস্থায় থাকে। আর কি দেখো, CFC যে ক্লোরোফ্লোরোকার্বন রয়েছে, CFC গুলি টোপোস্ফিয়ারে গ্রিন হাউস গ্যাস হিসাবে কাজ করে। টোপোস্ফিয়ারে গ্রিন হাউস বানানো হলো আবার, এটা পেন দিয়ে লিখতে অসুবিধা হয়, এই পেন, গ্রিন হাউস
হয়াকার হস্যুদন্তের স। গ্রিন হাউস গ্যাস হিসাবে, গ্রিন হাউস গ্যাস হিসাবে কাজ করে, গ্রিন হাউস গ্যাস হিসাবে কাজ করে। কিন্তু কিন্তু সিএফসি গুলি, সিএফসি গুলি কিন্তু সিএফসি গুলি যখন সিএফসি গুলি যখন স্ট্র্যাটোস্ফিয়ারে, স্ট্র্যাটোস্ফিয়ারে সিএফসি গুলি যখন কিন্তু সিএফসি গুলি যখন স্ট্র্যাটোস্ফিয়ারে, যখন স্ট্র্যাটোস্ফিয়ারে দন্ত শয়টা হচ্ছে বলে আকার টউকার, স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছায়, ছয়াকার অন্তুষ্ট পৌঁছায়, তখন অতিবেগুনি, অতিবেগুনি রশ্মির প্রভাবে, অতিবেগুনি রশ্মির প্রভাবে বিয়োজিত হয়ে, বিয়োজিত হয়ে সিএল ডট মূলক উৎপন্ন করে, উৎপন্ন করে, যা ওজোন স্তর, যা ওজোন স্তরের লিখবো, যা ওজোন স্তরের ক্ষতি করে, যা ওজোন স্তরের ক্ষতি করে। ওজোন স্তরের জন্য দায়ী কি কি ছিল? নাইট্রোজেনের অক্সাইড ছিল, ক্লোরোফ্লোরোকার্বন ছিল, হ্যালোন যৌগ ছিল, যেটা আমরা শেষ করেছি। এই পুরো টপিকটা কমপ্লিট। এরপরে আমরা কি দেখব? এরপরে আমরা মন্টিল প্রোটোকল দেখব। মন্টিল প্রোটোকল কি? দেখো মন্টিল প্রোটোকলটা, মহামধ্যে নয়টার ফলা উস্সি ল, মন্টিল প্রোটোকল, পরফলাউকার টউকার প্রোটোকল। মন্টিল প্রোটোকল কি? মন্টিল প্রোটোকলটা কি? দেখো একটা চুক্তি, যেটা কোথায় হয়েছিল? কানাডায় হয়েছিল। কানাডার কোথায় হয়েছিল? মন্টিল শহরে। কানাডার কোথায়? মন্টিল শহরে। এই জন্য নাম কি? মন্টিল প্রোটোকল। প্রোটোকল মানে কি? কোনো কিছু নিয়ম, কিছু নিয়ম তৈরি করেছিল। কিসের জন্য? যে ওজোন স্তর ধ্বংস হচ্ছে, ওজোন স্তর ধ্বংসের জন্য কি কি দায়ী? নাইট্রোজেনের অক্সাইড দায়ী, ক্লোরোফ্লোরোকার্বন দায়ী, আর হ্যালোন যৌগ। তাহলে আমাদের উচিত কি? এই যৌগগুলো কম ব্যবহার করা, বা এই যৌগগুলো ধীরে ধীরে ব্যবহার করা কমাতে হবে। এই যে কমানোর জন্য একটা নিয়ম তৈরি করেছিল, সেটা হচ্ছে কানাডার মন্ট্রিলে। অনেকগুলো দেশ মিলে তৈরি হয়েছিল, এর জন্য নাম কি দিয়েছে? মন্ট্রিল প্রোটোকল। তাহলে কি লিখবো দেখো? ওজোন স্তর, ওজোন স্তর, ওজোন স্তরের লিখে দিই একবারে, ওজোন স্তরের, ওজোন স্তরের ক্ষয়, যুক্ত খ অন্তুষ্ট, ক্ষয় হ্রাসের, হরফলা আকার দন্তের সয়কার র, হ্রাসের জন্য, ওজোন স্তর ক্ষয় হ্রাসের জন্য, জন্য 1987 সালে, 1987 সালে কানাডার, কয়াকার দন্তের নয়াকার, কানাডার ডয়াকার র, কানাডার মহামধ্যে নয়ট্রফলা উস্সি লয়কারেলে, মন্ট্রিলে, কানাডার মন্ট্রিলে একটি বহিদেশীয়, বহুদেশীয়, সরি বই না, বহুদেশীয়, ভুল হয়েছে বলা, বহুদেশীয়, একটি বহুদেশীয় চুক্তি, একটি বহুদেশীয় চুক্তি হয়, মানে অনেকগুলো দেশ মিলে একটি চুক্তি হয়। এই চুক্তিটি, এই চুক্তিটি মন্টিল প্রোটোকল নামে পরিচিত। এই চুক্তিটি মন্টিল প্রোটোকল, মন্টিল প্রোটোকল নামে পরিচিত, মন্টিল প্রোটোকল নামে পরিচিত।
এর প্রধান বিষয়বস্তু কি ছিল? মন্ট্রিল প্রোটোকলের নিয়ম কি ছিল? প্রধান কি বিষয়বস্তু ছিল? দেখো এর উদ্দেশ্য কি ছিল সেটা, মানে প্রধান বিষয়বস্তু কার? মন্ট্রিল প্রোটোকলের প্রধান বিষয়বস্তু কি ছিল? বিষয়বস্তু, প্রধান বিষয়বস্তু কি ছিল? এক নম্বর কি বলতে পারি? 1995 সালের মধ্যে 1900টাকে ভালো করে লিখে দিই, একটুখানি অসুবিধা হয়েছে। দেখো 1900 বোঝাটা কি বলতে পারি? 1995 সালের মধ্যে সিএফসি এর ব্যবহার, সিএফসি এর ব্যবহার, সিএফসি এর ব্যবহার 50% কমাতে হবে। 50% কমাতে হবে। 2 নম্বর, 2000 সালের মধ্যে 2000 সালের মধ্যে সিএফসির ব্যবহার, সিএফসি এর ব্যবহার, সিএফসি এর ব্যবহার সম্পূর্ণ দন্ত সময় দীর্ঘ মধ্যের নয় রে, সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। 3 নম্বর পয়েন্ট কি লিখতে পারি? দেখো এর জন্য একটা স্লাইড নিয়ে নিচ্ছি। 3 নম্বর পয়েন্টের 3 নম্বর পয়েন্ট দেখো, 3 নম্বর পয়েন্ট আমরা কি লিখতে পারি? 2000 সালের মধ্যে 2000 সালের মধ্যে 2000 সালের মধ্যে ক্লোরিন গ্যাসের, কয়লা ওকার রয়সি দন্তের ন, ক্লোরিন গ্যাসের, ক্লোরিন গ্যাসের ব্যবহার, ক্লোরিন গ্যাসের ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। দন্তের স ময় পয় দীর্ঘ মধ্যের নয় রে, সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে, সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। এরপরে দেখো আমরা কি টপিক পড়বো? এরপরে এটা শেষ হয়ে গেছে, এরপরে আমরা কি পড়বো? ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাব। ওজোন স্তর ধ্বংসের ফলে কি কি ক্ষতি হচ্ছে, তাহলে দেখো পরের টপিক, ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকর প্রভাব। ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকর প্রভাব। ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাবের মধ্যে কি কি পড়বে? দেখো বাই ডট, এই বর্ডার লাইন দেওয়ার দরকার নেই, দেখো বর্ডার লাইনটা কেটে দিচ্ছি। ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাবের মধ্যে কার কার ওপর প্রভাব পড়বে? 1 নম্বর তো দেখো মানুষের ওপর কি প্রভাব পড়বে, তাহলে দেখো মানুষের ওপর প্রভাব, মানুষের ওপর প্রভাব। 2 নম্বর উদ্ভিদের ওপর কি প্রভাব পড়বে? উদ্ভিদের ওপর প্রভাব। 3 নম্বর কি? বায়ুমণ্ডলের ওপর, বায়ুমণ্ডল মানে হচ্ছে যে জল রয়েছে সেই জলের ওপর, সমুদ্র থেকে শুরু করে জলের ওপরে, তার মানে কি বলতে পারি? বায়ুমণ্ডল, বায়ু মানে হচ্ছে জল, তাহলে বায়ুমণ্ডলের ওপর প্রভাব, বায়ুমণ্ডলের ওপর প্রভাব।
4 নম্বর পয়েন্ট কি লিখতে পারি? জলবায়ুর ওপর প্রভাব। জলবায়ুর ওপর প্রভাব, পরফলা ভয় আকার ব, জলবায়ুর ওপর প্রভাব। তো এক এক করে আমরা পড়ব। তো প্রথম দেখো মানুষের ওপর প্রভাব। মানুষের ওপর কি প্রভাব পড়বে? তো প্রথম যে রয়েছে সেটার হেডিং করব কি? মানুষের ওপর প্রভাব। মানুষের ওপর প্রভাব। মানুষের ওপর প্রভাব কি পড়বে? 1 নম্বর, ত্বকের ক্যান্সার হতে পারে। তয় বয় কয়কার র, ত্বকের ক্যান্সার হতে পারে। কারণ কি? ওজোন লেয়ার যদি না থাকে, সূর্যরশ্মি সরাসরি ইউভি রেস সরাসরি কোথায়? মানুষের ত্বকের ওপর পড়বে, মানে ভূপৃষ্ঠের ওপর পড়বে, যার ফলে ক্যান্সার হতে পারে। ত্বকের ক্যান্সার হতে পারে এটা। 2 নম্বর কি? 2 নম্বর, চোখে ছানি পড়তে পারে। চৌকার ক্ষয়কার চোখে ছানি, ছয়াকার দন্তের নয়স্যি, ছানি পড়তে পারে। চোখে ছানি পড়তে পারে। 3 নম্বর কি লিখতে পারি? চামড়া, মানে যে ত্বক রয়েছে সেই ত্বকটা, চামড়া, চয়াকার ম ডায়মন্ড আকার, এটা চামড়া পুড়ে, পয়সু ডায়মন্ড আকার পুড়ে, রং, মানে চামড়া পুড়ে তার রং, যে চামড়ার রং রয়েছে সেটা হচ্ছে রং, তামাটে, তয়াকার ময়াকার ঠয়কার ঠে, তামাটে হয়ে যেতে পারে, হয়ে যেতে পারে। 4 নম্বর পয়েন্ট কি লিখতে পারি? প্রজনন ক্ষমতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। তাহলে কি লিখবো? প্রজনন ক্ষমতা, প্রজনন ক্ষমতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়, পয়াকার অন্তুষ্ট। 5 নম্বর পয়েন্ট কি লিখতে পারি? ধোঁয়াশা, ধয় চন্দ্রবিন্দু ওকার অন্তুষ্ট আকার, তাহলে অবশ্য আকারের সাথে ধোঁয়াশা সৃষ্টির সম্ভাবনা, ধোঁয়াশা সৃষ্টির সম্ভাবনা, দন্তের সময় ভয় ব দন্তের নয় আকার, সম্ভাবনা বৃদ্ধি, ধোঁয়াশা সৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি, যা দন্তের শয় বয় আকার দন্তের স, শ্বাসকার্যে কয়াকার অন্তর্জয় রেফেকার কার্যে অসুবিধার সৃষ্টি করে, অসুবিধার সৃষ্টি করে। এটা হচ্ছে মানুষের ওপর প্রভাব হয়ে গেছে। এরপর আমরা কি পড়ব? আবার স্লাইড নিতে হবে, স্লাইড শেষ হয়ে গেছে দেখো। এরপরে আমরা উদ্ভিদের ওপর প্রভাব পড়ব। তো পরে হেডিংটা কি করব? উদ্ভিদের ওপর প্রভাব। উদ্ভিদের ওপর প্রভাব। উদ্ভিদের ওপরে প্রভাব কি পড়বে? সালোক সংশ্লেষ হ্রাস। 1 নম্বর কি? সালোক সংশ্লেষ, সালোক সংশ্লেষ, এটা ক, দন্তের স অনেশ্বর, দন্তের স অনেশ্বর, তাহলে আবার শৈলয় একার পেটকাটা মধ্যে স, সালোক সংশ্লেষ হ্রাস পায়, সালোক সংশ্লেষ হ্রাস পায়। 2 নম্বর, খাদ্য উৎপাদন হ্রাস পায়, ক্ষয়াকার দয় ফেলা, খাদ্য
হস্যু খণ্ডের ত উৎপাদন হ্রাস পায়। 3 নম্বর কি লিখতে পারি দেখো, উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয়। 3 নম্বর উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত বয়সবলা আকার হত ব্যাহত হয়, উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয়। 4 নম্বর কি, পাতা বিবর্ণ হয়ে যায়। পাতা বিবর্ণ হয়ে যায়। 5 নম্বর কি লিখতে পারি দেখো, 5 নম্বর বীজের বয়দীর্ঘী বর্গী জয়কার র, বীজের অঙ্কুরোদ্গম অ অঙ্গকয়স্যু রৌকার দ, অঙ্কুরোদ্গম প্রক্রিয়া, অঙ্কুরোদ্গম প্রক্রিয়া হ্রাস পায় বা বাধা পায়। বাধা বানানটা ভুল হলো। প্রক্রিয়া বাধা পায়। প্রক্রিয়া বাধা পাই। এই কটাই। এরপরে দেখো, এরপরে কি রয়েছে, বাড়িমণ্ডলের ওপরে পড়বো। এরপরে বাড়িমণ্ডলের ওপর প্রভাব পড়বো। তো দেখো এখানে লিখে নিচ্ছি, পরের স্লাইড। ঠিক আছে, এখানে লেখা শুরু করি, পরের স্লাইড নিয়ে নিচ্ছি। এরপরে বাড়িমণ্ডলের ওপর প্রভাব। বাড়িমণ্ডলের ওপর প্রভাব কি হবে, সমুদ্রের দন্তের স ময়সু দয়ের ফলে ইকার র, সমুদ্রের ফাইটোপ্ল্যাঙ্কটন কয়াকার হস্যই টকারে টো, ফাইটোপ্ল্যাঙ্কটন পয়লয় জফলা আকার অনেশ্বর প্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটন পয়লয় জফলা আকার অনেশ্বর কট, প্ল্যাঙ্কটন ফাইটোপ্ল্যাঙ্কটন ক্ষতিগ্রস্ত হয়। ফাইটোপ্ল্যাঙ্কটন ক্ষতিগ্রস্ত যুক্ত খ তয়সী গড়ফলা দন্তের শয়তয় ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে সমুদ্রের দন্তের স ময়সু দয়ের ফলাইকার র, যার ফলে সমুদ্রের বাস্তুতন্ত্রের তদন্তের নয় তরফ ফলাইকার র, বাস্তুতন্ত্রের ব্যাঘাত ঘটে। বয়স ফলা আকার ঘয়াকার ত, ব্যাঘাত ঘটে। এরপরের টপিক, এরপরেরটা দেখো, উদ্ভিদের ওপর হয়ে গেছে, বাড়িমণ্ডলের ওপর হয়ে গেছে। এরপর আমরা কোনটা রয়েছে, জলবায়ুর উপরে প্রভাব। জলবায়ুর ওপর প্রভাব আমরা 4টে লিখেছিলাম এর আগে। জলবায়ুর উপর প্রভাব পড়বো, বাড়িমণ্ডলের উপর প্রভাব হয়ে গেছে। এবারে দেখো জলবায়ুর উপর প্রভাব। জলবায়ুর ওপর প্রভাব। জলবায়ুর ওপর প্রভাব দেখো, 1 নম্বর পয়েন্ট কি লিখতে পারি, ইউভি রশ্মি ভূপৃষ্ঠে পয়রি পেটকাটা মধ্যে শয়টয়কার ভূপৃষ্ঠে পড়লে, ইউভি রশ্মি ভূপৃষ্ঠে পড়লে ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পাবে।
ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পাবে। 2 নম্বর পয়েন্ট কি লিখব? দেখো 2 নম্বর, পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা, পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা বৃদ্ধি পেলে গ্লোবাল গ্লোবাল ওয়ার্মিং ও অন্তস্তয়াকার ময়রাপস্যি অনেশ্বর গ্লোবাল ওয়ার্মিং হবে। গ্লোবাল ওয়ার্মিং এর ফলে গয়লাউকার বয়াকার ল গ্লোবাল ও অন্তস্তয়াকার ময়রেপস্যি অনেশ্বর, গ্লোবাল ওয়ার্মিং এর ফলে মেরু অঞ্চলের বরফ গলে যাবে, এবং সমুদ্রের জলতল বৃদ্ধি পাবে। তো আজকে এ পর্যন্ত থাকবে, নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে চালু করব। তো থ্যাংক ইউ।